আমার স্টুডেন্ট রিভিউ সিরিজের প্রথম সিরিজের এটা হচ্ছে 3 নাম্বার ভিডিও। আমি আমার প্রায় ভিডিওতে বলে যে আমি প্রায় 70 জন 80 জন স্টুডেন্ট নিয়ে আসছি। তো আপনাদেরকে বলছি আমি একটা রিভিউ করব সেই সিরিজের আজকের প্রথম সিরিজের তৃতীয় ভিডিও। আজকে আমাদের রাকিব সিটি ইউনিভার্সিটি আসতে আছে, তার থেকে আমরা তার মালয়েশিয়ার যাত্রা সম্পর্কে শুনবো। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আমি রাকিবকে নিয়ে আসছি, ওর আজকে মালয়েশিয়ার যাত্রাটা সম্পর্কে ওর মুখ থেকেই শুনবো। আপনারা আমার ভিডিও দেখলে বুঝবেন যে এগুলো স্ক্রিপ্ট করা ভিডিও না বা শেখানো ভিডিও না। দেখবেন ন্যাচারাল কথাবার্তা এবং কথাবার্তা আপনি দেখবেন যে সম্পূর্ণ পরিপাটি না, গুছানো না। দেখলেই বুঝবেন যে এটা ন্যাচারাল, সঠিক ইনফরমেশন এবং সঠিক যেটা ওইটাই। আর যেটা বানানো ভিডিও দেখবেন ওটা কথা কত সুন্দর গুছানো, দেখলেই বোঝা যায়। যাই হোক, ওইদিকে না যাই, পুরো ভিডিওটা দেখেন। আজকে আমরা কথা বলবো রাকিবের সাথে। রাকিব সিটি ইউনিভার্সিটিতে ব্যাচেলর অফ ইনফরমেশন টেকনোলজিতে আছে। ও মোটামুটি আসছে 1 বছরের কাছাকাছি হয়ে গেছে, মালয়েশিয়াতে আসছে। তো আমরা তার মুখ থেকেই তার গল্প শুনবো। রাকিব, তুমি তোমার সম্পর্কে ইন্ট্রোডাকশন দাও, মানে তোমার সম্পর্কে পরিচিতি দাও। তুমি কি, কোথায় থেকে আসছো, এখন কোন ইউনিভার্সিটিতে আসছো বা কী সাবজেক্টে পড়াশোনা করতেছো? আসসালামু আলাইকুম, আমি মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে এখন অধ্যয়নরত। তো আমার নাম রাকিব হাসান, ময়মনসিংহ আমি সদরে থাকি। তো এখন আমি সিটি ইউনিভার্সিটিতে ব্যাচেলর অফ আইটিতে আমি ব্যাচেলর করতেছি। তো ব্যাচেলর তুমি কোন সাবজেক্টে করতেছো? আইটিতে। রাকিব, তুমি একদম ন্যাচারালি নার্ভাস হওয়ার কিছু নাই। এটা কোনো আমরা আমেরিকান এম্বাসির ইন্টারভিউ দিচ্ছি না। সো তুমি ন্যাচারালি যেরকম আমার সাথে কথা বলো, করো, সেম এখানে তোমার ঘাবড়ানোর কিছু নাই। দেখুন আমি কিরকম স্মুথলি, মানে নর্মাল ন্যাচারাল কথা বলছি, সেম তুমি এভাবে বলো আর কি। আচ্ছা, ওকে। তো তোমার মালয়েশিয়া আসার কথাটা কই থেকে শুরু হলো, যাত্রাটা কি থেকে কিভাবে শুরু হলো, বা তুমি কেন মালয়েশিয়া আসতে চাইলা? আমি আসলেও বাংলাদেশে আপনার পড়াশোনা এবং মোটামুটি একটা পড়াশোনার পাশাপাশি মোটামুটি একটা বিজনেসের সাথে জড়িত ছিলাম। তো আমি ওইখানে বিজনেস করে আমি মোটামুটি ভালো প্রফিট আসতেছিল আমার বিজনেস থেকে। কিন্তু আমি তারপরে ওইখানে আমি ভালোভাবে সার্ভাইভ করতে পারতেছিলাম না। মানে নিজে কেরিয়ার নিয়ে ভাবতেছিলাম যে আসলেও কী করব, শুধু টাকার মধ্যেই তো আর সব কিছু হয় না। তো এই দিকটি বিবেচনা কইরা পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আসলে আমার নিজে কেরিয়ার গড়ার জন্য তো আমার একটা কিছু করতে হবো। এবং ফ্যামিলি থেকেও বললো যে শুধু সবাই এমন বিজনেস দিয়ে তো সব কিছু হয় না, একজন একটু পড়াশোনা করে উপরের দিকে অন্য লেভেলে থাকতে হবো, যাইতে হবো। তো ফ্যামিলির দিক বিবেচনা করেও পরে আমি ডিসিশন নিলাম যে আসলে এখন দেশের বাইরে, এবং আমি দেশের বাইরে ওইখানেও বাংলাদেশেও আমি অধ্যয়ন করতেছিলাম। আপনার ওইখানেও অনার্স করতেছিলাম কেমিস্ট্রিতে, জাতীয় ইউনিভার্সিটি থেকে, সরকারি জাতীয় ইউনিভার্সিটি থেকে। মালয়েশিয়াতে আসার তোমার নামটা কই থেকে শুনলা যে তুমি মালয়েশিয়া আসবে? এই ডিসিশনটা কখন হইলো? এই ডিসিশনটা মালয়েশিয়ার নামটা কার থেকে শুনছো? আমার মূলত বলতে গেলে আমার ফ্রেন্ডের মাধ্যমে, আব্দুর রাহিম। তো আব্দুর রাহিমের মাধ্যমে একটু বলে নেই, আব্দুর রহিমের একটা ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আরো 2-2.5 মাস আগে, মানে ডিসেম্বরের দিকে দেওয়া একটা ভিডিও আছে। আব্দুর রহিমই মূলত আব্দুর রহিম আর রাকিব তারা হচ্ছে ফ্রেন্ড, তারা স্কুল ফ্রেন্ড এবং ছোটোবেলার ফ্রেন্ড, একই এলাকার ফ্রেন্ড। তো আব্দুর রহিমের মাধ্যমেই মূলত রাকিব আমার সাথে যোগাযোগ হয় এবং ওর ফাইলটা আমি প্রসেস করি, কিন্তু ফাইলটা আসছে আব্দুর রহিমের মাধ্যমে। আপনারা আব্দুর রহিমের একটা ভিডিও দেখছেন, ওর দুইটা ভিডিও আছে, মানে পার্ট 1 পার্ট 2 নিয়ে আপনারা অনেকেই দেখছেন। সে আব্দুর রহিমের ফ্রেন্ডই হচ্ছে রাকিব। ওকে রাকিব, তো রাহিমের সাথে আমি যোগাযোগ করার পরে রাহিম আমার বললো যে আসলে আমার লাইফ স্টোরি নিয়ে বললাম যে রাহিম, আমি এখানে কোনো অবস্থাতে আমি কেরিয়ার করতে পারতেছিলাম না, যে আমার বিজনেসও ভালো চলতেছে। তো এই পরিস্থিতিতে আমি ওরে বলার পরে ও বললো যে তুমি বাংলাদেশে জাতীয় ইউনিভার্সিটি থেকে পড়াশোনাটা কমপ্লিট করো। তো ওইখানে করোনা চলাকালীন ওইখানে আমাদের একটা গ্যাপ হয়ে যায়, যার জন্য আসলেও একটু টাফ হয়ে পড়ে, স্টাডি করতে পারতেছিলাম না, রানিং করতে পারতেছিলাম না। যার জন্য পরে আমার ফ্রেন্ডকে বললাম যে এখন কি করা যায়। তো ও আমাকে বললো যে তুমি যদি করো, তে তুমি ইউটিউবে তুমি সার্চ করে সিটি ইউনিভার্সিটি সম্পর্কে জানো। তার মানে রহিম তোমাকে ডিরেক্ট কিন্তু বলে না যে তুমি মালয়েশিয়া চলে আসো বা কি আসো। ও কিন্তু একটা ভালো জিনিস করছে যে আগে তোমাকে যাচাই করতে, যে তুমি নিজে যাচাই বাছাই করো।
তুমি করে তোমার কাছে বেটার মনে হলে দেন তুমি আমাকে জানাও। হ্যাঁ, এটাই দেন বলছে। তুমি ইউটিউবে কি করলা, ঘাটাঘাটি করলাম, পজিটিভ জিনিস পাইছো না নেগেটিভ পাইছো? না, সব কিছু ইউটিউবের মধ্যে আমি সার্চ করার পরে ম্যাক্সিমাম ভিডিওগুলি আপনার ভিডিওগুলি মানে আমার রাসেল ভাইয়ের ভিডিওগুলি আসছে এবং এডি ফলো করছি। ফলো করার পরে সব কিছু পজিটিভ যেই বিষয়গুলি ইনফরমেশনগুলি ভিডিওর মধ্যে ওরাই তুলে ধরছে। তো আসলেও হয়তো তখন ভিডিওগুলো অবাস্তবিক মনে হয়েছে যে আসলে সব কিছু রিয়েল না। যখন সব কিছু ওইখানে ভিডিও দেখার পরে যে তথ্যগুলো পাইছি কালেক্ট করার পরে যখন বাস্তবিক ক্ষেত্রে সামনের দিকে আগায় আসছি, প্রত্যেকটা ভিডিওর সাথে তার কারিকুলামের সাথে প্রত্যেকটাই আমি সেম টু সেম মিল পাইছি। এবং তারপরে আমার ফ্রেন্ডকে বললাম যে এখন তাইলে ভিডিওতে আসলে মোটামুটি আমার ভালোই লাগছে, সব কিছুই পজিটিভ মনে হয়েছে। তো আমার অন্য দেশ আমি দেখছিলাম, তো মালয়েশিয়াটাই আমিও মিডিল ক্লাসের ফ্যামিলি সন্তান। তো এই হিসাবে সব দিক দিয়ে আর্থিক দিক দিয়ে বিবেচনা করে, টিউশন ফির দিক দিয়ে বিবেচনা করে তাই মালয়েশিয়াটাই চুজ করছি এবং সিটি ইউনিভার্সিটিকেই চুজ করছি। এবার আসি তোমার টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে। তোমার টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে যেটা হয়েছে, তোমার কিন্তু একটা নিশ্চিত জায়গা ছিল যে আমার ফ্রেন্ড রাকিবকে রহিমকে দিচ্ছি, রাহিমকে দিচ্ছি, সো আমার কিন্তু টাকাটা মাই যাওয়ার কোনো ভয় নাই, টেনশন নাই। এদিক দিয়ে তুমি টোটালি সেফ ছিলা। তাহলে তুমি হচ্ছে টাকা পয়সার ব্যাপারটা তোমার এখানে বলতেও পারো, নাও বলতে পারো, কারণ যেহেতু রাহিম ছিল, তুমি সরাসরি আমার সাথে কানেক্ট ছিল না। তাহলে সেই ক্ষেত্রে তোমার টাকা পয়সা দেওয়ার লেনদেনটা বিষয়টা আমরা শেয়ার করতাম, যেহেতু রাহিমের সাথে তোমার। হ্যাঁ বলো। যেহেতু আপনার রাহিমের কোনো অ্যাকাউন্টে টাকাটা আসে না, এই সুবাদে আমি বলতেছি। তে আমি কিন্তু আপনার শুধু ইউটিউব থেকে আপনার নাম জানতাম যে রাসেল ভাই। তে আমি কিন্তু আসলে বাস্তবে আপনাকে দেখেও নাই। আর রাহিমও বলতো যে আমিও সরাসরি প্রসেস করতেছি না, এটা রাসেল ভাই প্রসেস করতেছে। তে টাকাটা যখন আমি ধাপে ধাপে পেমেন্ট করি, যেমন ইএমজিএস এর জন্য টাকাটা যখন পেমেন্ট করছি, তখন কিন্তু আপনার যখন অ্যাকাউন্ট নাম্বার দেয় রাহিম আমাকে, ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, তখন এই আপনার অ্যাকাউন্ট নাম্বারটাই দেয়। তো আমি সরাসরি আপনার অ্যাকাউন্টে রাহিমকে আর কোনো কিছু বলি না, যেহেতু আমার ফ্রেন্ড, একদম স্কুল লেভেলের ফ্রেন্ড, বাল্যকালের ফ্রেন্ড। ওই সুবাদে হয়তো আমিও কোনো কিছু করি না, টেনশন হয় না যে রাসেল ভাই আমি জানতাম যেহেতু রাহিম অ্যাকাউন্ট দিছে, তার মানে এখানে নিশ্চিন্তে আমি থাকতে পারি, টাকাটা আমি দিতে পারি। পরে আমি সরাসরি কোনো না করে পরে আমি ইএমজিএস এর টাকাটা আমি সরাসরি রাসেল ভাইয়ের অ্যাকাউন্টে আমি সেন্ড করি। তারপরে তো তোমার ভিসা প্রসেস হলো। ভিসা প্রসেস কতদিন হলো তোমার? ভিসা প্রসেস আমার অতি তাড়াতাড়ি হয়েছে, মনে হয় আপনার ইএমজিএস যখন টাকা ইএমজিএস পে করার পরে মনে হয় 15-20 দিন পর থেকে আমার অনলাইন হয়ে গেছে। 15-20 দিন পর থেকে অনলাইন আছে না, টাকা পে করার 2-3 দিন পর থেকে 15-20 দিনের মধ্যে অ্যাপ্রুভাল হয়ে গেছে, প্রায় তোমার 20-22 দিনের মধ্যে অ্যাপ্রুভাল হয়ে গেছিল। তারপরে আপনার মোটামুটি টোটাল 70% হইতে মনে হয় 1-1.5 মাস সময় নিছিল। 1-1.5 মাস সময় লাগছে তোমার ওই অ্যাপ্রুভাল হইতেই 1-1.5 মাস, মানে 20-22 ওয়ার্কিং ডেজ লাগছে, সেটা 1-1.5 মাস হয়েছে। তারপর হচ্ছে তোমার ই ভিসা করাইলাম, দেন ই ভিসা করায় তুমি মালয়েশিয়াতে আসলা। এই আসার মাঝখানে তোমার কোনো ঝামেলা, কোনো হ্যাসেল হয়েছে? না, রাহিমের সাথে কোনো ঝামেলা হয়েছে বা আমার সাথে কোনো ঝামেলা হয়েছে? আমি আসলে কথা কাজের কোনো অমিল হয়েছে? যে যেমন ধরো তোমার রাহিম তোমাকে বললো যে এত টাকা টোটাল, কিন্তু এখন আসার টাইমে রাহিম বললো যে না টাকা আরো বাড়াইয়া দিতে হবে, বা নওশাদ ভাই বা মানে আমি রাসেল ভাই বলতেছে যে না টাকাটা এরকম করতে হবে, এরকম কোনো ঝামেলা হয়েছে? না, এমন কোনো ঝামেলা হয় নাই। এবং যতগুলো প্রথমেই কথা যেভাবে হয়েছিল অতর মধ্যেই সবকিছু কমপ্লিট হয়েছে। এবং টাকা আমি ধাপে ধাপে পেমেন্ট করছি। ধাপে ধাপে পেমেন্ট করার পরে যেহেতু যত টাকা ছিল আর কি, যে টিউশন ফি ইয়ার। আচ্ছা, সর্বোপরি তো তুমি মালয়েশিয়ায় আসলা, তোমার এই এয়ারপোর্ট পিকআপে মেবি আমি যাই নাই, রাহিম গেছিল। অবশ্যই আপনি গেছেন। আমি গেছিলাম, আমি আর রাহিম সহ গেছিলাম। তো পাবেলও মনে হয় তোমার সাথে ফ্লাই করছিল মনে হয়। না, পাবেল আমার কিছুদিন আগে ফ্লাই করছিল, পাবেল কিছুদিন পরে আমি ফ্লাই করছি। আমি গেছিলাম তোমার এয়ারপোর্টে ইয়াতে। তো আসার পরে তুমি আসছো কতদিন হয়েছে মোটামুটি? এই তো গত রমজানে আমি 12 রমজানে আসছি। 12 রমজানে আসছো, তার মানে এখন আরেক রমজান, আজকে হচ্ছে 5ম রমজান চলতেছে। তার মানে মোটামুটি 1 বছর হয়ে গেছে। এই 1 বছরে আসার পরে তোমার মালয়েশিয়ার সম্পর্কে কেমন ধারণা হইলো, বা তোমার এখানে আসাটা লাভ হয়েছে না লস হয়েছে, বা কি আসো মানে কি বিষয়টা? আমি আসলে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে আসলে আমি এদিকে আসার পরে আমি 100% অনেক ভালো আছি। সব দিক দিয়ে আমি ভালো আছি, যেমন ফ্যামিলিগত দিক থেকে আমার এদিকেও কোনো টেনশন করতেছে না, যে আসলে ওইখানে যাই ভালোভাবে সার্ভাইভ করতেছে। এবং এইখানে বলতে গেলে যে বাংলাদেশে একটা মানুষ যতটুকু যেইভাবে
থাকে তার চাইতে অনেক গুণ আমি অনেক বেশি ভালো আছি। ভালো আছি আর কি। তো সব দিক দিয়ে বিবেচনা করে বলতে পারি যে আমার মোটামুটি যে বাংলাদেশের চাইতে তুলনামূলক এখানে আমার অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে এবং ভালো অবস্থায় আছো এবং আসার পর পরিবেশ- থেকে তুমি একটা জবও করতেছো, হ্যাঁ, একটা যেটা part-time job মূলত করতেছি। আমি এটা বলবো না যে এই ক্রেডিটটা আমার জবের, এই ক্রেডিটটা রহিমের ক্রেডিটটা আমি আমার নিজের দিতে পারি, যে রহিমকে আমি আনছি, আমি এটা রহিম ওর ভিডিওতে কিন্তু রহিমের ভিডিওতে আমাকে ওই ক্রেডিট দিছে এবং ও বলছে যে ভাই আসছে এখানে জব নিয়ে দিছে, ওনার জন্য এই সুবিধা পাইছি রহিম বলছে। কিন্তু তোমার ক্ষেত্রে আমি সেই ক্রেডিট, এই জবের ব্যাপারটা ক্রেডিটটা আমি নিব না, কারণ এটা হচ্ছে রাহিম তোমাকে যেহেতু এখানে আইনে সব বাকি কাজটা সেটেল করছে আর কি, আমার তোমার নিয়ে খুব বেশি প্যারা নিতে হয় নাই। আরেকটা বিষয় যেটা বাংলাদেশ থেকে স্টুডেন্টরা যখন আসে এখানে এই ইউনিভার্সিটিগুলোতে ইংলিশ কোর্সে জয়েন করে, তোমার কি ইংলিশ কোর্সে জয়েন করতে হয়েছে বা টিউশন ফির বাইরে যে ইংলিশ কোর্সের জন্য এক্সট্রা কোনো পে করতে হয়েছে কিনা? ইংলিশ কোর্সে আমি ইংলিশের জন্য ল্যাঙ্গুয়েজ স্কিলের জন্য আমি প্রিপারেশন নিতেছিলাম, ওইটার জন্য অথবা এটা তো তুমি বাসায় বসে প্রিপারেশন নিতেছিলাম। তে পরে বলতে তোমাকে আমি জিজ্ঞেস করছি যে তুমি ইউনিভার্সিটিতে তোমার ইংলিশ কোর্স করতে হয়েছে কিনা, না ওখানে না কোনো না, টাকা পয়সা দিতে হয়েছে কোনো কিনা? আলাদা কোনো এক্সট্রা কোনো টাকাও দিতে হয় না, ইংলিশ কোর্স কোর্সের করা জন্য লাগে কোনো না। টাকা দেওয়া তার মানে হয়নি। হচ্ছে আমি বা রহিম মিলে যেটা করছি, তোমাকে ইংলিশ কোর্সে জয়েন করাইনি আমরা, না করে আমরা কি করছি, তোমাকে 1-2 মাস 3 মাস সময় দিছি, হ্যাঁ। এর মধ্যে তুমি হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল পরীক্ষা দিয়ে পরে জয়েন করলে আর কি, এই হচ্ছে তোমার অবস্থা। হ্যাঁ, এটাই আমি তোমার থেকে জানতে চাইছি, হয়তো তুমি গুছিয়ে বলতে পারতেছো না। এখন তোমার কাছে আমার লাস্ট কোশ্চেন, যারা মালয়েশিয়ায় নতুন আসতে চায় বা যারা আসার জন্য ইচ্ছুক, তাদের জন্য তোমার কি পরামর্শ থাকবে? আমি আমার ব্যক্তিগত হিসাবে আমি বলতে পারি যে আসলে যারা মালয়েশিয়া মিডল ক্লাস ফ্যামিলির পরিবারের সন্তান, তারা মালয়েশিয়াকে চুজ করতে পারে, কারণ টিউশন ফি সব দিক দিয়ে বিবেচনা করে মিডল ক্লাসের জন্য মালয়েশিয়াই বেস্ট। এবং সিটি ইউনিভার্সিটি, রাসেল ভাই যেহেতু সিটি ইউনিভার্সিটি কাজ করে, তার প্রায়োরিটি আছে সিটি ইউনিভার্সিটিতে। মোটামুটি সে সিটি ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং সে মাস্টার্সে এখন, রাসেল ভাই মাস্টার্সে এখন অলরেডি অধ্যয়ন করতেছে। এই সুবাদে বলতে পারি যে যদি রাসেল ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে আপনারা মালয়েশিয়া আসতে পারেন, এবং এতে কোনো সমস্যা নাই। সে যতটুকু পারে, ম্যাক্সিমাম যতটুকু সার্ভিস দিতে পারে, আলহামদুলিল্লাহ আশা করি সে দিবে। ঠিক আছে রাকিব, ধন্যবাদ তোমার এত সুন্দর মতামত দেওয়ার জন্য এবং তোমার মালয়েশিয়ায় আসা বা তোমার এই টোটাল বিষয়টা আমাদের সাথে শেয়ার করার জন্য। এই ভিডিওটা বা তোমার এই যে কথাবার্তাগুলো, তোমার যে রিভিউটা বা তোমার যে টোটাল বর্ণনাটা, এটা আমি আশা করি নতুন যারা আসবে তাদের কাজে লাগবে। এবং নতুনদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা মালয়েশিয়া আসতে চান, আপনাদেরকে আমি হচ্ছে মালয়েশিয়া ইউনিভার্সিটি কিন্তু যে কাউরে যে কোনো ইউনিভার্সিটিতে দিয়ে দিই না, আমি মোটামুটি সব ইউনিভার্সিটি নিয়ে কাজ করি, কিন্তু আমার মেন ফোকাস আমার সিটি ইউনিভার্সিটি। আমি হচ্ছে আপনাদের আর্থিক অবস্থা অর্থাৎ আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন অনুসারে আপনাদেরকে ইউনিভার্সিটি চুজ করি। তো আপনারা যারা মালয়েশিয়া আসতে চান, কেউ যদি আমার মাধ্যমে আসতে চান, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার অফিসও আছে ঢাকায়, আমার অফিসের নাম হচ্ছে NH গ্লোবাল এডুকেশন, এটা পুরানা পল্টন 14 পুরানা পল্টন, দারুসালাম মার্কেট। আমি আমার অফিসের অ্যাড্রেস আমার এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব এবং কন্ট্যাক্ট নাম্বার, সাথে আমার ফেসবুক আইডি এবং আমার অফিসের আমার যে কোম্পানি আছে কোম্পানির ফেসবুক পেজ এর যে আইডি ওইটাও দিয়ে দিব। আপনারা চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমার অফিসে যেও যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।